শিবকুমার নামের একজন পলিটিশিয়ান হঠাৎ করে একদিন ওয়াকিংয়ে বের হয়ে আর ফিরে আসে না। একজন কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে দেখা যায় সেই কিডন্যাপার এরকমভাবে আরও দুইজন লোককে কিডন্যাপ করেছিল। শিবকুমার যেহেতু একজন পলিটিশিয়ান ছিল, তাই তাকে খুঁজে বের করার জন্য খুব দ্রুত একটা টিম বানানো হয় এবং তাকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় এক্স পুলিশ অফিসার রবার্ট বাসুকে, যে ছিল খুবই চৌকস এবং দক্ষ একজন পুলিশ অফিসার। আর তাকে এই কেসটা সমাধান করার জন্য কোডাইকানালে চলে আসতে হয়। কিন্তু এই কোডাইকানালে রবার্ট বাসুদেবের ছোটবেলার এক ভয়ঙ্কর স্মৃতি ছিল, যেটা তার জীবনের এত বছর পার হয়ে যাবার পরেও সে একটু ভুলতে পারেনি। বরঞ্চ সেই দুর্বিষহ স্মৃতি কোডাইকানালে আসার পরে তাকে তাড়া করতে শুরু করে। এদিকে রবার্ট এই কেসটা ইনভেস্টিগেশন করার সময় দুইটা লাশ খুঁজে পায়, যেখানে তাদের বডি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল। এছাড়া সেই খুনি তাদের গোপনাঙ্গ কেটে নিয়ে গিয়েছিল। তো এই ঘটনাগুলোর ভেতরে একটির সাথে আরেকটির আদৌ কি কোনো সম্পর্ক রয়েছে, নাকি এগুলো শুধুমাত্র এক একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটাই দেখানো হবে। আর রবার্ট কি শেষ পর্যন্ত সেই পলিটিশিয়ানকে উদ্ধার করতে পেরেছিল, আর কিডন্যাপার কেনই বা তাকে কিডন্যাপ করেছিল, সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের পার্ট 2-তে। কোডাই ডায়েরি সিজন 1 এর পার্ট 1 এক্সপ্লেন করা হয়েছে, যেটার লিঙ্ক পিন ডিসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবেন। কেউ যদি দেখতে চান তাহলে দেখে আসতে পারেন। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছে কোডাই ডায়েরিসের সিজন 1। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পার্ট 2 এর শুরুতেই দেখা যায় সে কিডন্যাপার তার ক্ষততে ব্যান্ডেজ করছিল। তখনই তার মোবাইলে একটা SMS আসে। সেটা হচ্ছে সেই বডি দুটোকে না জ্বালিয়ে সেগুলোকে ডিসপোজ করে দেওয়ার জন্য। অন্যদিকে আহত শিবকুমারের জ্ঞান ফেরে। সে নিজেকে একটু স্থির করে নেয়। তখনই সে খেয়াল করে কিডন্যাপারের সাথে যখন তার ধস্তাধস্তি হয়েছিল, ঠিক ওই সময়টাতে তার হাতে ছোট একটা লোহার চাকুর মতো এসেছিল। শিবকুমার চারপাশটা দেখে নেয়। যখনই দেখে সেখানে কেউ নেই, শিবকুমার সাথে সাথে সেটা দিয়ে লোহা কাটার চেষ্টা করে। ঠিক তখনই দেখতে পায় সেখানে সে কিডন্যাপার চলে এসেছে। শিবকুমার সেটা লুকিয়ে অজ্ঞান হয়ে থাকার ভান করে। কিডন্যাপার সেখানে আসে, পাশে থাকা বডিটাকে একটু দেখে নেয়, তারপরে সেটা কাটতে যাবে। ঠিক তখনই শিবকুমার তাকে বলে, ওকে আর মেরে কি করবে, ও তো এমনিতেই মারা গেছে। কিডন্যাপার কিছুই বলে না। এরপরেই সেই বডিটাকে টুকরো টুকরো করে কাটতে থাকে। আর এটা দেখেই শিবকুমারের বমি চলে আসে। এরপরে আবারও 1997 সালের ঘটনা দেখানো হয়, যেখানে প্রিয়ার মার শেষক্রিয়া করা হচ্ছিল, তার বডি জ্বালানো হচ্ছিল। আর এটা মদ খেতে খেতে দেখছিল অশোক। অন্যদিকে প্রিয়া তার মায়ের বডি জ্বালানোটা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিল। এটা দেখে সেই বোবা ছেলেটা দরজাটা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরও প্রিয়া এক দৃষ্টিতে সেটাই দেখতে থাকে, কারণ এই পৃথিবীতে তার বেঁচে থাকার মতো একমাত্র অবলম্বন ছিল তার মা। সেও আজ চলে গেল, সে একা হয়ে গেছে পুরোপুরি। ঘটনা বর্তমানে চলে আসে। একজন লোককে দেখা যায় একটি লেকের পাড়ে আসে মাছ ধরার জন্য। ঠিক তখনই সে খেয়াল করে পাশে মানুষের পায়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে, যেটা পানিতে ভাসছিল। এদিকে হীরার সাথে দেখা করে রবার্ট যখন ফিরছিল, তখনই তার স্ত্রী শিবানী তাকে কল করে এবং আবারও সাবধান করে দেয় যে কখনো যেন সে ফিল্ডে না যায়। রবার্টও বলে সে ফিল্ডে যাবে না। এদিকে পার্ট 1 এর ঘটনাটি মনে আছে তো, যেখানে বেঞ্জিনের ছোট ভাই অ্যান্ড্রুকে ধরার জন্য ছদ্মবেশে এসেছিল অনিতা এবং মানি। আর সেখানে তাদের অ্যান্ড্রুকে সন্দেহ হয় যে শিবকুমারের কিডন্যাপিংয়ের পেছনে সেও হয়তোবা দায়ী, সেও জড়িত রয়েছে। তাই তাকে ধরার জন্য ব্যাকআপ ডাকা হয়, কারণ অ্যান্ড্রুর সাথে আরও কয়েকজন অস্ত্রধারী লোক ছিল। অনিতা এবং মানির সাথে যে কয়েকজন কনস্টেবল ছিল, তাদের মধ্যে ভুল করে একজন বাইরে চলে আসে। অনিতা তাকে বারবার সাবধান করে লুকিয়ে পড়ার জন্য। এদিকে অ্যান্ড্রিউর লোকেরা তাকে দেখে গুলি চালায়, আর একজন কনস্টেবলের গায়ে গুলিও লাগে। সেখানে গোলাবর্ষণ শুরু হয়। তখনই মানি কল করে রবার্টকে আর বলে তারা ব্যাকআপের জন্য অপেক্ষা করতে পারবে না, ইতোমধ্যে একজনের গুলি লেগে গেছে। রবার্ট শুনে বলে, আমি এখনই আসছি। তখনও গোলাগুলি চলছিল। অ্যান্ড্রিউ এবং তার লোকেরা ভেতরে চলে আসে আর বলে তাদের সবকিছু গোছানো হয়ে গেছে। অ্যান্ড্রু বলে, পেছনের রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব। এদিকে তারা গুলি করছিল পুলিশের উপরে। ঠিক ওই সময়টাতে রবার্ট সেখানে চলে আসে, আর রবার্টও ফায়ার করতে শুরু করে। একে একে সেখানে কয়েকজনকে সে ঘায়েল করে। অবশেষে অ্যান্ড্রু এবং তার লোকেরা সেখানে রবার্টের হাতে ধরা পড়ে। মিডিয়ার লোক সেখানে চলে আসে এবং তারা জানতে চায় শিবকুমারকে অ্যান্ড্রিউ কেন কিডন্যাপ করেছিল।
মানি সেখানে আসে আর রবার্টকে বলে লেকের পাশে 2টা লাশ পাওয়া গেছে আর কনফার্ম করা হয়েছে সেই 2টো লাশই আসিফ এবং বালাকৃষ্ণার, আর সেই লাশগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়েছিল, এছাড়া তাদের গোপন অঙ্গও কাটা ছিল। অন্যদিকে এই জায়গায় অ্যান্ড্রিউর কাছে আমরা শুধুমাত্র ড্রাগস এবং অস্ত্র ছাড়া আর কিছুই পাইনি। বালাকৃষ্ণাকে যে এখানে রাখা হয়েছিল তারও কোনো চিহ্ন পাওয়া যায়নি। রবার্ট থানায় আসার পরে অনিতার সাথে কথা বলতে থাকে, বলে যে 2টো লাশ আমরা পেয়েছি বালাকৃষ্ণ এবং আসিফের, তাদের বডির পার্টগুলো টুকরো টুকরো করে কাটা হয়েছে, প্রাইভেট পার্টও কেটে ফেলা হয়েছে। বুঝে যাচ্ছিল এটা কোনো প্রতিশোধের জন্য করা হয়েছে, এটা এমনি সাধারণ কোনো কিডন্যাপ নয়। অন্যদিকে অ্যান্ড্রিউর সাথে আমরা এই ধরনের কোনো প্রমাণই পাইনি। অ্যান্ড্রিউর সাথে আসিফের কি সম্পর্ক সেটা এখনও জানা যায়নি, আর তাই অ্যান্ড্রিউর সাথে এই মোটিভটা একেবারেই যায় না। তখনই অনিতা বলে ডিএসপি স্যার আমাদের সাথে দেখা করতে আসছে। রবার্ট বুঝে যায় এখানে ডিএসপি আসছে শুধুমাত্র এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আর এই জন্য সে রেগে যায়। অনিতার মানিকে বলে তাড়াতাড়ি যে আসল কিডন্যাপারকে ধরতে হবে। তখনই ডিএসপি সেখানে চলে আসে। ডিএসপি বলে পুরো কেস ফাইলটা পড়ে আমি বুঝতে পারছি যে অ্যান্ড্রিউ এই কিডন্যাপটা করছে, তো আমরা মিডিয়ার সামনে যে এটাই বলবো। সে অনিতাকে বলে যা যা হয়েছে পুরোটা খুলে বলবে। তখনই রবার্ট বলে কিন্তু আমার মনে হয় অ্যান্ড্রিউ সেই কিডন্যাপার নয়। 2 মাস আগে আসিফ এবং বালাকৃষ্ণাকে কিডন্যাপ করা হয়, অন্যদিকে এখন শিবকুমারকে। এছাড়া কিডন্যাপ হওয়ার আগে 3 জনের কাছে ইন্টারনেট থেকে প্রাইভেট নাম্বার থেকে কল এসেছিল, সেটাও একটা অ্যাপ থেকে। অন্যদিকে বালাকৃষ্ণার নাতনি যে স্কুলে পড়তো সেই স্কুলে কয়েকদিন আগে ফাংশনে গিয়েছিল শিবকুমার। অন্যদিকে সেই স্কুলে বাস ড্রাইভারের চাকরি করত আসিফ। মেয়েদের সাথে বেয়াদবি করার জন্য, তার সাথে খারাপ ব্যবহার করার জন্য তাকে স্কুল থেকে ছাঁটাই করে দেওয়া হয়। আর এখন আমরা 2 জনের লাশ পেলাম যাদের 2 জনেরই প্রাইভেট পার্ট কাটা। তাই বোঝা যাচ্ছিল এই 3টা কিডন্যাপিংয়ের সাথে একে অপরের সাথে জড়িত। কিন্তু এখানে অ্যান্ড্রিউ কোনোভাবেই জড়িত নয়, আসল কিডন্যাপার এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। ডিএসপি বলে কিন্তু এই গল্পটা চলবে না, তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করো। অ্যান্ড্রিউকে কিডন্যাপার হিসেবে প্রেস কনফারেন্স করো। রবার্ট বলে এটা কি হচ্ছে? আমরা শিবকুমারের মোবাইলে ছোট্ট মেয়েদের টর্চার করার অশ্লীল ভিডিও পেয়েছি। শিবকুমার এর পেছনে ভয়ঙ্কর কোনো সত্যি লুকিয়ে রয়েছে, সেটা খুঁজে বের করা দরকার। তখনই ডিএসপি বলে সেই মোবাইলটা নিয়ে এসো, সেই ভিডিওগুলো কেটে ফেলো, আর আমি যেটা বলছি সেটা করো। ডিএসপি বলে সামনে নির্বাচন, আর এখন যদি এটা বাইরে আসে তাহলে পুরো হইচই লেগে যাবে, যেটা আমরা চাই না। আর আমার সবথেকে বড় ভুল হয়েছিল এই কেসটাতে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করা। ডিএসপি সেখান থেকে চলে যায়। রবার্ট আর অনিতা প্রচণ্ড রেগেছিল এই বিষয়টা নিয়ে। এরপরে আবারও 1997 সালের ঘটনা দেখানো হয়, যেখানে একটা রুমের ভেতর অনেকগুলো বাচ্চাকে কিডন্যাপ করে এনে বন্দি করে রেখেছিল, যার ভেতরে ন্যান্সিও ছিল। ন্যান্সি বাইরে আসার পরে বলে সে ওয়াশরুমে যাবে। সেখানে কুমার নামের একজন লোক ন্যান্সিকে ওয়াশরুমে নিয়ে যায় এবং বাইরেই দাঁড়িয়ে থাকে, কিন্তু তখনই ওপর থেকে পাখি তার উপরে টয়লেট করে দেয়, আর সেটা পরিষ্কার করার জন্যই সে একটু দূরে যায়। আর এই ফাঁকে তখনই ন্যান্সি দেখতে পায় বাইরে বের হয়ে যে আশেপাশে কেউ তাকে দেখছে না, আর পালিয়ে যাওয়ার জায়গাও রয়েছে। তাই সে পালানোর চেষ্টা করে, কিন্তু দেয়াল টপকাতে পারছিল না। তখনই সেই বোবা ছেলেটা সেখানে চলে আসে আর উপর হয়ে ন্যান্সিকে দেয়াল টপকাতে সাহায্য করে, আর সে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ঘটনা প্রেজেন্টে চলে আসে, যেখানে টিভিতে নিউজে সেই শুট আউটের খবরটা দেখানো হচ্ছিল, আর যেটা শিবানী দেখে ফেলে। শিবানী বুঝতে পেরে যায় রবার্ট তার জীবনের ঝুঁকি নিয়ে আবারও সেই শুট আউটে গিয়েছিল, আর এতে সে প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে রাতের বেলা অনিতা এবং মানি আর শিবানী রবার্টের সাথে ফোনে কথা বলছিল। তাকে বারবার বলছিল যে তোমাকে বলেছিলাম শুট আউটে যেতে না, কিন্তু তারপরে তুমি কেন গেলে? রবার্ট বলে ওই লোকেরা হঠাৎ করে গুলি করে দিয়েছে। শিবানী বলে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে মিয়া এবং আমার কি হতো? রবার্ট তাকে শান্ত করে আর বলে এমনটা সে আর কখনো করবে না। শিবানী রাগ করে ফোন রেখে দেয়। রবার্ট সেখানে এসে তাদের সাথে যোগ দেয়। অনিতা বলে প্রেস কনফারেন্সের সবার কাছে প্রমাণিত হয়ে যাবে অ্যান্ড্রিউ সে কিডন্যাপার। রবার্ট বলে আসলে 2 পক্ষেরই দরকার ছিল শিবকুমারের সেই টাকাটার, আর তারা সেটা পেয়ে গেছে। এখন শিবকুমারের তাদের আর দরকার নেই, এই জন্য সেই কেসটা তারা ধামাচাপা দিতে চাইছে। অনিতা একটু রেগে গিয়ে বলে আপনার ক্যারিয়ারে আরও একটা সাকসেসফুল কেসের সংখ্যা বাড়ল। বালাকৃষ্ণ, শিবকুমার আর আসিফ 3 জনের ভেতরে কি সম্পর্ক ছিল? 2 জনের ডেড বডি পাওয়া, এছাড়া শিবকুমারের মোবাইলে ছোট ছোট বাচ্চাদের অশ্লীল ভিডিও পাওয়া, এত সব প্রমাণ হাতে থাকা সত্ত্বেও আমরা কিছুই করতে পারছি না। আমি কোনোভাবেই এই কেসটা এভাবে বন্ধ হতে দেখতে চাই না। শিবকুমার হয়তোবা সেই স্কুলের মেয়েদেরও এমন কিছুই করেছে। এটা বলে অনিতা কাঁদতে থাকে আর বলতে থাকে ছোটবেলায় তার আঙ্কেলও তার সাথে এমনটাই করেছিল, সেটা এখনও সে ভুলতে পারেনি।
রবার্ট বলতে থাকে, এই কিডন্যাপিং যে অ্যান্ড্রো করেনি সেটা খুনিই আমাদের বলে দিয়েছে, সেই ডেড বডি দুটো আমাদের সামনে দিয়ে। এছাড়া পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা যায় এদেরকে কিডন্যাপ করার সাথে সাথে খুন করা হয়নি, বরং কিডন্যাপ করে প্রতিদিন এদের টর্চার করা হতো। আর এই প্যাটার্ন অনুযায়ী শিবকুমার হয়তোবা এখনও জীবিত রয়েছে। আর যদি শিবকুমার জীবিত থাকে তাহলে কখনোই শিবকুমারকে একজন পলিটিশিয়ান হিসেবে মারা যেতে দেওয়া যাবে না, ওকে অপরাধী হিসেবে মরতে হবে। তার মানে রবার্ট এই কেসটা আবারও ইনভেস্টিগেশন করবে। আর এটা শুনে মানি আর অনিতা খুশি হয়। এরপরেই রবার্ট সেখানে অনিতাকে প্রশ্ন করে, তোমার সেই আঙ্কেলের কি হয়েছিল? অনিতা বলে, মারা গেছে। রবার্ট জিজ্ঞেস করে, কিভাবে? অনিতা বলে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি চেয়েছিলাম ওকে আরো জঘন্য মৃত্যু দিতে, কিন্তু পারিনি। এরপরেই অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে ন্যান্সি জঙ্গল দিয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল এবং একটা রাস্তার কাছে আসার পরে হঠাৎ করেই সে একটা গাড়ি দেখতে পায়। গাড়িটা থামায় আর গাড়ি থেকে সাহায্য চায়। তখনই দেখা যায় সেই গাড়ির ভেতরে শিবকুমার ছিল। ন্যান্সিকে সাহায্য করার বাহানায় শিবকুমার তাকে গাড়িতে তুলে নেয় এবং আবারও অশোকের আড্ডায় নিয়ে আসে। অশোক ন্যান্সিকে প্রচণ্ড মারতে থাকে। অন্যদিকে কুমারকে শাসাতে থাকে যে তার হাত থেকে মেয়েটা পালিয়ে গেল কি করে। কুমারও রেগে যায়, বলে, এই মেয়েগুলোকে তো তারাই কিডন্যাপ করে নিয়ে আসে। অশোক তো বসে বসে শুধু হুকুম দেয় আর এইভাবে বিভিন্ন কথা বলে, যাতে অশোক প্রচণ্ড রেগে যায়। আর এই জন্যই অশোক কুমারকে সেখানেই মেরে ফেলে। আর এটা দেখে সেখানকার লোকজনরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। রবার্ট এবং তার টিম প্রিজম ইন্টারন্যাশনাল স্কুলে চলে আসে আর সেখানকার প্রিন্সিপালের সাথে কথা বলতে থাকে এবং সেই বিষয়ে জিজ্ঞেস করে এবং সিসিটিভি ফুটেজও দেখতে যায়। কিন্তু সেই প্রিন্সিপাল বলে, আপনাদের কাছে ওয়ারেন্ট নেই, আর ওয়ারেন্ট ছাড়া আপনারা এভাবে কখনোই এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন না। তখনই প্রিন্সিপালের রুমের ভেতরে যেয়ে তারা কথা বলতে থাকে। রবার্ট তাকে হুমকি দেয়, আপনার স্কুলের একটি মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু আপনি সেই স্কুল বাস ড্রাইভারকে শুধুমাত্র চাকরি থেকে বরখাস্ত করেছেন, পুলিশের হাতে সোপর্দ করেননি, কারণ এটা জানাজানি হলে স্কুলের রেপুটেশন নষ্ট হবে। ঠিক তেমনি আমরা যদি সার্চ ওয়ারেন্ট নিয়ে এই স্কুলে আসি এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করি অফিসিয়ালি, তাহলেও এই স্কুলের রেপুটেশন নষ্ট হবে। তাই আমাদেরকে সহযোগিতা করুন। সে প্রিন্সিপাল বুঝতে পারে আর সহযোগিতা করতে রাজি হয়ে যায়। রবার্ট সেই স্কুলের কাউন্সিলরের সাথে দেখা করতে যায়, আর যেটা ছিল হীরা। রবার্ট সেখানে আসার পরে হীরা তাকে দেখে অবাক হয়ে যায়। রবার্ট বলে, আপনি তো জানেন আমি আসিফের ব্যাপারে পুরোটা জানতে চাই, আপনি আমাকে সবকিছু খুলে বলুন। হীরা বলতে শুরু করে, সেই মেয়েটা 7th পড়তো আর তার বাড়িটা ছিল শেষ বাস স্টপে। শেষে সে একাই বাসে থাকতো আর এই সুযোগে আসিফ তাকে হেনস্থা করে। এরপরে রবার্ট হীরাকে জিজ্ঞেস করে, কেবিএল ব্যাংক ম্যানেজার বালাকৃষ্ণার নাতনিও তো এই একই স্কুলে পড়ে, সে কি কখনো আপনার কাছে এসেছিল? রবার্ট তাকে রিকোয়েস্ট করে। অবশেষে হীরা বলে, হ্যাঁ সেই মেয়েটিও এসেছিল, কিন্তু সে আমার কাছে নয়, লারার সিস্টারের কাছে এসেছিল। সেই লারার সিস্টারও একজন সার্টিফাইড কাউন্সিলর। আমি এনজিওতে থার্সডে এবং ফ্রাইডে বিজি থাকি। ওই 2 দিন সেই বাচ্চাদের কাউন্সিলিং করে, আর সেই বাচ্চা মেয়েটি তার কাছে এসেছিল। রবার্ট তার সাথে কথা বলতে চায়। এদিকে বাইরে এসে অনিতা কল করে সোয়াতিকে আর বলে, হেল্পিং হ্যান্ডস নামের একটা এনজিও রয়েছে যেটা হীরা চালায়, এই এনজিওর ব্যাপারে পুরো রিপোর্ট আমার চাই। মানি বলে, আসিফ এবং শিবকুমার 10 থেকে 12 বছরের একটা মেয়েকে এভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে। ওই বয়সের আমারও একটা মেয়ে রয়েছে, আমিও চাই ওদের মতো নরপশুদের শাস্তি হোক। আর আমার মনে হয় সে কিডন্যাপার ঠিকই করেছে, ওদের লাশ কেটে টুকরো টুকরো করেছে। আমিও হলে একই কাজ করতাম। লারা সেখানে আসে। রবার্ট তাকে জিজ্ঞেস করে, বালাকৃষ্ণার নাতি জ্যোতি তাকে কি বলেছে? লারা বলে, জ্যোতি আমার কাছে 5 মাস আগে এসেছিল আর সে বলেছে তার দাদা বালাকৃষ্ণাই তার সাথে খারাপ ব্যবহার করত, তাকে শারীরিকভাবে নির্যাতন করত। আর সবথেকে বড় কথা হলো জ্যোতির বাবা মাও এটা জানতো, কিন্তু তারা চায় না এই বিষয়টা বাইরে আসুক, এই জন্য তারাও মুখ খোলে না। রবার্ট তখন জিজ্ঞেস করে, পলিটিশিয়ান শিবকুমারের নামে এমন কোনো কমপ্লেন এসেছিল? লারা বলে, না এমন কোনো কমপ্লেন আসেনি। এছাড়া সে তো মাত্র 2 দিন কাউন্সিলিং করায়, বাকিটা হীরা করে, তার কাছে হয়তোবা আসতে পারে। এরপরেই অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে অশোক এবং তার লোকেরা বড় বড় কার্টুনের ভেতরে সেই বাচ্চাগুলোকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল এবং সেই কার্টুনগুলোকে গাড়িতে নিয়ে যাচ্ছিল, অর্থাৎ সেই বাচ্চাগুলোকে পাচার করা হবে। অশোক তাদের বলে দেয় কিভাবে কোন দিক দিয়ে যেতে হবে। ঘটনা বর্তমানে চলে আসে। অনিতা কল করে রবার্টকে। আসলে যেদিন সে প্রিজম ইন্টারন্যাশনাল স্কুলে গিয়েছিল শিবকুমার,
সেখানে সে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল, আর সেটারই একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে যেখানে শিবকুমারকে একটা লোক ফোন দেয়, আর সেই ফোনটা তার কাছে কেউ নিয়ে আসে। এছাড়া সেই ফোনে কার সাথে সে কথা বলেছিল সেটা জানার জন্যই তারা তদন্ত করছিল। অনিতা রবার্টকে বলে সেই কলটা করেছিল দৈমন্তী। সোয়াতি কনফার্ম করেছে। এছাড়া তাকে যে ফোনটা এনে দিয়েছিল সে ছিল রঘু। রবার্ট বলে এই শিবকুমারের সাথে রঘু অনেক দিন ধরে ছিল, তাই তার ব্যাপারে হয়তোবা সে অনেক কিছু জানতে পারবে, তাকে ইন্টারোগেশন করতে হবে। এদিকে রবার্টের এক বন্ধু মালিনী শহর থেকে আসে। রবার্ট তাকে আসতে বলেছিল। সে পোস্টমর্টম ডক্টর, সেই বডিগুলোকে সে খুব ভালোভাবে পোস্টমর্টম করতে চায়। রঘু থানায় চলে আসে আর অনিতা তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে সেদিন অনুষ্ঠানে শিবকুমারের সাথে অস্বাভাবিক কিছু হয়েছিল কিনা। রঘু বলে না, তেমন কিছুই হয়নি। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল রঘু শিবকুমারকে আঙুল দিয়ে কাউকে ইশারা করছিল। অনিতা জিজ্ঞেস করে সেটা কে। রঘু বলে আসলে সেটা আমার শালা, আমি ওকে সেখানে আসতে বলেছিলাম একটা চাকরির জন্য, শিবকুমার যাতে তাকে চাকরিটা পাইয়ে দেয়। অনিতা রঘুকে জিজ্ঞেস করে এরপরে শিবকুমারের দৈমন্তী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে চক্কর চলছিল কিনা। রঘু নার্ভাস ফিল করছিল। অনিতা বলে এগুলো অফ দ্য রেকর্ড থাকবে, আমরা শুধু শিবকুমারকে বাঁচানোর জন্য এগুলো চাইছি, এগুলো লাগবে। রঘু কিছুই বলে না। তখন মালিনী এবং রবার্ট আসিফ আর বালকৃষ্ণার কাটা ডেড বডিগুলো দেখতে থাকে। সেখান থেকে মালিনী অনেক ক্লু দেয়। রবার্ট বলে তাদের মুখের দিকটা একেবারে ফ্রেশ ছিল, সেখানে আঘাতের কোনো চিহ্ন ছিল না, এমনকি তাদের মুখ বেঁধে রাখা হয়েছে এমন কোনো চিহ্ন ছিল না। তার মানে একটাই দাঁড়ায়, এরা যদি ব্যথায় চিৎকার করে মরেও যায় তাতেও এদের কিছু যায় আসে না, অর্থাৎ তারা এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে চিৎকারের আওয়াজ শোনা যাবে না। মালিনী বলে যে ব্যাগগুলোতে পেঁচিয়ে এই লাশগুলোকে ফেলে রাখা হয়েছিল সেই ব্যাগের ভেতরে ইন্ডাস্ট্রিয়াল কম্পাউন্ড কেমিক্যাল অনেক বেশি পাওয়া গেছে। তার মানে বোঝাই যাচ্ছিল এদের কোনো ইন্ডাস্ট্রিয়াল কারখানায় আটকে রাখা হয়েছিল। এদিকে সোয়াতি অনিতার কাছে আসে আর বলে ফুটেজ চেক করার সময় আমরা কিছু একটা পেয়েছি। ফুটেজে দেখা যায় স্কুলের একটা রুমের সামনে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, আর সেটাই স্প্রে দিয়ে বন্ধ করার চেষ্টা করছিল কেউ, কিন্তু ক্যামেরার একটা জায়গায় স্প্রে না লাগার কারণে সেখান দিয়ে দেখা যায় একজন লোক ঢুকেছিল, আর সে সেখান থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পরেই। এদিকে শিবকুমারকে দেখা যায় তার হাতের ছোট্ট লোহাটা দিয়ে সে তার হাতের শিকল কেটে ফেলেছিল। ঠিক তখনই দেখা যায় সেই কিডন্যাপার সেখানে চলে আসছিল। এজন্য শিবকুমার আবারও তার হাতে শিকল পরার বাহানা করে সেখানে চুপচাপ বসে থাকে। অন্যদিকে সেই লোকটা কে ছিল সেটা জানার জন্য রবার্ট এবং অনিতা সেখানে চলে আসে, আর দেখা যায় সেই লোকটা ছিল সেই প্রিজম ইন্টারন্যাশনাল স্কুলের পিয়ন। সেখানে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউ কোনো ইনফরমেশন দিতে পারে না। একটু পরেই সেখানে হীরাকে ডাকা হয় আর সেই ফুটেজটা দেখানো হয়। তখনই হীরাকে জিজ্ঞেস করা হয় এই ছেলেটা যে অ্যাড্রেস দিয়েছে সেটা তোমার এনজিওর, এখন সে কে আমাদের খুলে বলো। হীরা বলে এমন অনেক লোক আমাদের এনজিওতে আসে যখন তাদের কাছে কোনো অ্যাড্রেস বা ঠিকানা থাকে না, তখন আমরা নিজেদের এনজিও থেকে অ্যাড্রেস বা আইডি প্রুফ দেই, আর সেটা দিয়েই তাকে এই স্কুলেও কাজ করাতে পাঠানো হয়েছিল। আর এই ছেলেটার নাম ছিল সুমিত। সেখান থেকে আসার সময় অনিতা রবার্টকে বলে আমার মনে হয় হীরা আর সুমিত একসাথে জড়িত রয়েছে। রবার্ট বলে ঠিক আছে, হীরাকে দূর থেকে ফলো করো, হীরাকে পেয়ে গেলেই আমরা সুমিতকে হয়তোবা পেয়ে যেতে পারি। এছাড়া রবার্ট বলে রঘুকেও ফলো করতে হবে, ও নিশ্চয়ই কিছু লোক আছে। মানি বলে সুমিতের বাইক নাম্বারটা আমরা পেয়েছি স্কুলের সিসিটিভি ফুটেজ থেকে। রবার্ট বলে সেটা কোন ঠিকানায় রেজিস্টার করা আছে তাড়াতাড়ি খুঁজে বের করো। তারা সেখানেই চলে আসে। মানি এবং দুইজন পুলিশ কনস্টেবল সেখানে যেয়ে দেখে বাড়িটা তালা দেয়া, সেখানে কেউ নেই। তখনই রবার্ট কাছে চলে আসে আর সে ভালো করে দরজায় উকি দিয়ে দেখতে পায় ভেতরে কেউ আগুন জ্বালাচ্ছে এবং সেখান থেকে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে রবার্ট সাথে সাথে দরজা ভেঙে ভেতরে ঢোকে। রবার্ট ভেতরে ঢোকার পরেই দেখতে পায় সেই বাড়িতে কয়েক জায়গায় আগুন জ্বালিয়ে কিছু ডকুমেন্ট পোড়ানোর চেষ্টা করছিল। সে মানিকে বলে আগুন নেভানোর জন্য, আর তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে রবার্ট, আর সে দেখতে পায় একজন লোক সেখান দিয়ে পালিয়ে যাচ্ছে। রবার্ট তার পিছু করতে শুরু করে, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পায় না। তখনই চার্চের একটা মিছিল যাচ্ছিল, আর সেখানে হঠাৎ করেই সে আবারও হ্যালুসিনেশন করে ন্যান্সিকে, আর এতে করে রবার্ট সেই লোকটাকে হারিয়ে ফেলে। এরপরেই 1997 সালের ঘটনা দেখানো হয়। সেখানে থাকতে থাকতে ন্যান্সি, প্রিয়া এবং সেই বোবা ছেলেটার মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। অনিতা হীরাকে ফলো করছিল। অন্যদিকে রবার্ট আবারও ফিরে আসে এবং মানিকে বলে সেখান থেকে যেসব ডকুমেন্ট পাওয়া গেছে সবগুলো সিকিউর করো। মানি বলে আসিফ আর বালাকৃষ্ণার অনেক ছবি পাওয়া গেছে সেখান থেকে।
রবার্ট পুরো বাড়িটা ভালো করে দেখার পরে তার চোখে পড়ে একটা পার্সেল। তখনই সে মানিকে বলে, এই পার্সেলটা এই অ্যাড্রেসে কি নিয়ে এসেছিল সেটা খুঁজে বের করার চেষ্টা করো। এদিকে অনিতা লুকিয়ে সে এনজিওতে চলে আসে, আর সে লুকিয়ে দেখতে পায় হীরা সেখানে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল আর তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। এরপরে মালিনী কল করে রবার্টকে আর বলে যে কেমিক্যালটা ছিল সেটা এক ধরনের ক্লে ছিল, আর এগুলো দিয়ে বিভিন্ন ধরনের বাসনপত্র তৈরি করা হয়। তোমার উচিত বিভিন্ন সিরামিক্স কারখানাগুলোতে খোঁজ নেওয়া, তাহলেই কোনো একটা ক্লু পেয়ে যেতে পারো। এদিকে অনিতা যখন হীরাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে অনিতাকে দেখে ফেলে আর চিৎকার করে বসে। অনিতা সেখান থেকে যেতে গেলেই সেখানকার গার্ড তাকে বাধা দেয়। ঠিক তখনই পেছন থেকে এসে হীরা অনিতাকে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে মানি চলে আসে থানায় আর রবার্টকে বলে, সেই পার্সেলটার অ্যাড্রেস আমরা খুঁজে বের করেছি। সেটা একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি ছিল আর একটা হিটিং কয়েল অর্ডার করা হয়েছিল, আর এই হিটিং কয়েলগুলো সিরামিক ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়। রবার্ট বলে, এই এরিয়াতে কতগুলো সিরামিক ফ্যাক্টরি রয়েছে সেটা খুঁজে বের করো। মানি বলে, স্যার আমি খোঁজ নিয়েছি, এই এরিয়াতে শুধু একটাই সিরামিক ফ্যাক্টরি রয়েছে আর সেটাও রঘুর। তখন রবার্ট বলে, ঠিক আছে, তুমি এখনই লোক নিয়ে সেখানে চলে যাও। আমার মনে হচ্ছে শিবকুমারকে আমরা সেখানেই খুঁজে পাবো। এদিকে অনিতা হীরার সাথে কথা বলতে থাকে আর বলে, তোমাকে সন্দেহ করার জন্য দুঃখিত, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আমরা আসলে সুমিতের ঠিকানা বের করার চেষ্টা করছিলাম। হীরা বলে, আমিও সেটার জন্য এখানে এসেছিলাম। আসলে ও বোবা ছিল, যার ফলে ওর ঠিকানা আমরা কিছুই জানতাম না। হীরা সেখানে একজন ওয়াচম্যানকে দেখিয়ে বলে, এই ওয়াচম্যানই প্রথমবার সুমিতকে এখানে নিয়ে এসেছিল এবং ভর্তি করিয়েছিল। অনিতা তাকে জিজ্ঞেস করে এনজিও, স্কুল এবং বাড়ি ছাড়া তাকে অন্য কোথাও দেখেছে কিনা। তখন সেই ওয়াচম্যান বলে, না, এরকমটা সে কখনো দেখেনি, কিন্তু একবার সুমিতের বাইক খারাপ হয়ে গিয়েছিল, তখন তাকে পেরুমাল স্টেশনে নামিয়ে দিয়েছিল। এরপরেই সুমিতকে দেখানো হয় যে কোনো একটা মেশিন সেট আপ করছিল। এরপরে ধীরে ধীরে সে শিবকুমারের কাছে আসে। সুমিত যখনই শিবকুমারের কাছে চলে আসে, শিবকুমার তাকে সেই লোহাটা দিয়ে আঘাত করে এবং তার সাথে ফাইট করতে থাকে। আর একটা সময় সুমিতকে আহত করে সে উপরে বাইরে বের হয়ে আসে, কিন্তু ঠিক তখনই সুমিতের সাথে থাকা অপর লোকটি আসে আর সেখানেই শিবকুমারকে আহত করে ফেলে দেয়। এদিকে অনিতা রবার্টকে কল করে এবং সুমিতের সেই বিষয়টা বলে যে ওয়াচম্যান তাকে পেরুমাল জাংশনে ছেড়ে এসেছিল, আর সেটা শহর থেকে 20 কিলোমিটার দূরে। এরপরেই সোয়াতি কল করে রবার্টকে আর বলে, আপনি জিজ্ঞেস করেছিলেন পেরুমালের আশেপাশে কোনো সিরামিক ফ্যাক্টরি আছে কিনা। সেখানে একটাই সিরামিক ফ্যাক্টরি রয়েছে, কিন্তু সেটাও 10 বছর ধরে বন্ধ। রবার্টকে দেখা যায় সেই পেরুমাল জাংশনের জঙ্গলের কাছে চলে আসে এবং একজন লোককে জিজ্ঞেস করে এদিকে কোনো ফ্যাক্টরি আছে কিনা। সেই লোকটা বলে দেয়, আর সেটা যে পরিত্যক্ত সেটাও বলে দেয়। অন্যদিকে সুমিতকে দেখা যায় সেই ফ্যাক্টরির ভেতরেই সেই মেশিনটা সে রেডি করছিল শিবকুমারকে পোড়ানোর জন্য। ঠিক তখনই সেই মেশিনে একটা প্রবলেম দেখা দেয়। রবার্ট সেই পরিত্যক্ত ফ্যাক্টরির কাছে চলে আসে এবং সেখানে উঁকি মেরে দেখার চেষ্টা করে যে কেউ আছে কিনা। এদিকে মানি পুলিশ নিয়ে রঘুর সিরামিক ফ্যাক্টরিতে চলে এসেছিল, আর তখনই সেখান থেকে 2টা ট্রাক ভর্তি মাল বের হয়ে যাচ্ছিল। এতে মানির সন্দেহ হয়, সেই ট্রাক দুটো থামিয়ে সেটা পরীক্ষা করতে থাকে, খোঁজ নিতে থাকে সেটার ভেতরে অবৈধ কিছু রয়েছে কিনা। রঘু বলতে থাকে এগুলো শুধুমাত্র সিরামিকের জিনিস, আর কিছুই পাবেন না। তখন মানি পুলিশ দিয়ে ভালো করে চেক করায়। যখনই শেষ ট্রাকটাতে খোঁজ নিতে যাবে, ঠিক তখনই রঘুর মুখটা শুকিয়ে যায়। আর ঠিক ওই সময়টাতে রবার্ট হোয়াটসঅ্যাপে মানিকে SMS পাঠায় এবং সেই লোকেশনে চলে যেতে বলে। এদিকে অনিতাকেও রবার্ট একই লোকেশন পাঠায় এবং সেই সিরামিক ফ্যাক্টরির কাছে যেতে বলে। এদিকে রবার্ট যখন বুঝতে পারে যে সেই ফ্যাক্টরির ভেতরে অবশ্যই কেউ আছে, সে ভেতরে ঢুকে যায় এবং সুমিতকে দেখতে পেয়ে তার সাথে ফাইট করতে শুরু করে। সুমিতও তাকে মারার চেষ্টা করে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। অন্যদিকে সুমিত কোনোভাবে রবার্টের সাথে পেরে উঠছিল না। এইদিকে দেখা যায় সেই মেশিনের ভেতর থেকে শিবকুমার কোনো মতে বের হয়ে আসে। আসলে তাকে জ্বালানোর জন্য সেই মেশিনের ভেতরে দিয়ে দেওয়া হয়েছিল। এদিকে রবার্ট আর সুমিতের ফাইট তখনও চলছিল, কিন্তু ফাইট করার সময় হঠাৎ করে একটা সময় সুমিতের মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগে আর সে সেখানেই মারা যায়। রবার্টও এটা দেখে অবাক হয়ে যায়। আসলে সে সুমিতকে কখনোই প্রাণে মারতে চায়নি, এটা একটা দুর্ঘটনা মাত্র। আর শিবকুমার সেখানে আহত অবস্থায় পড়েছিল। যখনই সে মাথা ওঠায়, সে দেখতে পায় একটু দূরেই তার সামনে আরও একজন লোক দাঁড়িয়ে রয়েছে। শিবকুমার হাত দিয়ে ইশারা করে। রবার্ট সেখানে যেতেই সেখান থেকে সেই লোকটা পালিয়ে যায়। রবার্ট পিছু করতে করতে বাইরে চলে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না। রবার্ট তখনই বুঝতে পারে সুমিতের পেছনে আরও কেউ মাস্টারমাইন্ড রয়েছে। তখনই পুলিশ সেখানে চলে আসে। খবর পেয়ে মিডিয়ার লোকেরাও সেখানে চলে আসে। আর কিছুক্ষণ পরে অনিতা রবার্টের কাছে চলে আসে আর বলে, আমরা সেখানে শুধুমাত্র সুমিতের বডিটাই পেয়েছি, আর কারো বডি ছিল না।
অন্যদিকে শিবকুমারও অজ্ঞান হয়ে গেছে। হসপিটালে তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে তার জ্ঞান ফিরলে তখন আমরা তার সাথে কথা বলতে পারবো। এদিকে হসপিটালে গোপাল দেখা করতে আসে শিবকুমারের সাথে আর বলে সবকিছু আমাদের প্ল্যান মতোই হয়েছে, ডিএসপির সাথে আবার কথা হয়েছে, এখন মিডিয়া এই কেসটার পেছনে লেগে রয়েছে, এই জন্য কেসটা ওপেন রয়েছে। আর আমরা বলেছি একজন ড্রাগ মাফিয়া আপনাকে কিডন্যাপ করেছিল, কিছুদিন পরে কোনো একজনকে এনকাউন্টার করে কেসটা বন্ধ করে দেব। গোপাল আসলে চাইছিল না যাতে শিবকুমারের সাথে পুলিশ অফিসাররা কথা বলুক, কিন্তু শিবকুমার নিজেই এটার পারমিশন দেয়, কারণ সে তো জানতো সেখানে আরও একজন কিডন্যাপার রয়েছে। এদিকে ডিএসপিও বলছিল যাতে এই কেসটা ধামাচাপা দেওয়া হয়, কিন্তু রবার্ট কথা শোনে না, সে চলে যায় শিবকুমারের সাথে কথা বলার জন্য। রবার্ট ভেতরে আসে আর শিবকুমারকে জিজ্ঞেস করে ওরা দুইজন ছিল তাই তো? শিবকুমার মাথা নাড়ায়। রবার্ট বলে তার মধ্যে একজন মেয়ে ছিল। শিবকুমার মাথা নাড়ায়। রবার্ট এরপরেই হীরার ছবি দেখায়। শিবকুমার বলে না, এটা ছিল না। এরপরেই অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে অশোক, রঘু এবং আরও একজন মিলে মদ খাচ্ছিল। তখন অশোক বলতে থাকে প্রিয়ার মা মারা যাবার পর থেকে প্রিয়ার সাথে ওইসব করে আর কোনো মজা পাচ্ছি না, এখন আমার অন্য একটি মেয়ে লাগবে। রঘু আর অশোক দুজনে মিলে ঠিক করে তার পরবর্তী টার্গেট হবে ন্যান্সি। ন্যান্সিকে দিয়ে সে তার শারীরিক চাহিদা মেটাবে, আর যখন পাচার করে দেওয়ার বিষয় হবে তখন সে পাচার করে দেবে। এর একটু পরেই অশোক চলে যায় সিগারেট ধরাতে। অশোক যখনই রান্নাঘরে চলে যায় সিগারেট ধরানোর জন্য সে গ্যাস লাইট খুঁজে পায় না। ঠিক তখনই সে দেখতে পায় গ্যাসের পাইপ কাটা, আর জানলা দিয়ে প্রিয়া, ন্যান্সি এবং সুমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছিল। অশোক বুঝতে পেরে যায় এটা তার জন্য একটা ফাঁদ ছিল, আর ঠিক তখনই সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় আর অশোক মারা যায়। ঘটনা বর্তমানে চলে আসে। রবার্ট এবং অনিতা হসপিটাল থেকে ফিরে আসছিল। অনিতা বলে যদি হীরা না হয় তাহলে কে? রবার্ট সবার কথা খেয়াল করতে থাকে। প্রথমে তার মাথায় আসে দৈমন্তীর কথা, এরপরেই সে ভাবে শিবকুমারের স্ত্রীর কথা, আর এরপরে ভাবে স্কুল প্রিন্সিপালের কথা। কারণ সে যখন আসিফ একটি মেয়েকে মিসইউজ করেছিল তখন সে পুলিশকে বলেনি এবং স্কুল কমিটিকেও বলেনি, শুধুমাত্র তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। রবার্ট বলে হীরাকে সন্দেহ করাটা আমারই ভুল হয়েছে, ও ইনফরমেশন নেওয়ার জন্য এত বড় রিস্ক নেবে না। এছাড়া রেকর্ড রুমের ইনচার্জ ও, তাই ও সুমিতকে না দিয়ে নিজেই নর্মালি রেকর্ড রুম থেকে ইনফরমেশন নিতে পারত। আর সেই রেকর্ড রুম থেকে শুধুমাত্র তারা আসিফের ইনফরমেশনটাই চুরি করেছে, অন্যদিকে বালাকৃষ্ণার ইনফরমেশনটা নেয়নি। তার মানে বালাকৃষ্ণার ইনফরমেশন তাদের কাছ থেকে আগে থেকেই ছিল। তখনই রবার্টের মনে একটা খটকা লাগে। সে মানিকে কল করতে বলে অনিতাকে। মানিকে ফোন দেওয়ার সাথে সাথে মানি রবার্টকে বলে স্যার, স্কুল থেকে একজন ম্যাডাম এসেছে আর সে বলছে সেই শিবকুমারকে কিডন্যাপ করেছে। রবার্ট বলে কে? ম্যাডাম লারা। আর দেখা যায় রবার্টের সন্দেহ সত্যি ছিল, সেটা মিস লারা ছিল। কারণ বালাকৃষ্ণার নাতনি মিস লারার কাছে এসেছিল কনফেশন করার জন্য। তার মানে বালাকৃষ্ণার ইনফরমেশনটা তাদের চুরি করতে হয়নি, আর এই জন্য রবার্টের লারাকে সন্দেহ হয়েছিল। এদিকে ডিএসপি মিডিয়ার সামনে বলে শিবকুমারকে উদ্ধার করেছে অনিতা এবং মানি, আর যে কিডন্যাপার ছিল সে ঘটনাস্থলেই মারা গেছে। মিডিয়ার লোকেরা অলরেডি খবর পেয়ে গিয়েছিল যে আরও একজন কিডন্যাপারকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন করে। ডিএসপি বলে এই বিষয়ে তারা এখন কোনো কথা বলবে না। ডিএসপি ভেতরে আসার পর অনিতাকে বলে তাড়াতাড়ি সেই মেয়েটির জবানবন্দি নাও, ওকে তাড়াতাড়ি দিল্লি সেন্ট্রাল জেলে ট্রান্সফার করতে হবে। অনিতা বলে আমাদের শিবকুমারকেও ইন্টারোগেশন করা দরকার, চাইল্ড ট্রাফিকিংয়ের সাথে তার কি সম্পর্ক সেটা আমাদের জানা দরকার। ডিএসপি বলে হ্যাঁ ঠিক বলেছ, শিবকুমারের কাস্টডি নেওয়ার পরে আমরা তাকে ইন্টারোগেশন করব, কিন্তু এখন সামনে নির্বাচন, এরকম একটা সেন্সিটিভ জিনিস যদি বাইরে চলে আসে সেটা হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে, তাই এটা একটু চাপা রাখো এখন। তখনই সেখানে সে রবার্টকে দেখে আর বলে আমি ভেবেছিলাম তুমি চলে গেছো। ডিএসপি সেখান থেকে চলে যেতে বলে তাকে। ডিএসপি এবং অনিতা সেখান থেকে চলে আসে। মানি তখনই বাইরে আসে আর রবার্টকে বলে লারা আপনার সাথে কথা বলতে চায়। লারা বলছিল শিবকুমারের লোক তাকে ছোটবেলায় কিডন্যাপ করেছিল এবং তার জীবনটা শেষ করে দিয়েছিল, আর এই জন্যই সে শিবকুমারকে কিডন্যাপ করেছিল। সে রবার্টের সাথে কিছু কথা বলতে চায়। মানি বলে স্যার, আপনি যদি ওর সাথে কিছু কথা বলেন তাহলে এই সত্যিটা বাইরে আসবে, নয়তোবা এই সত্যিটা কখনো বাইরেই আসবে না। ডিএসপি স্যারও এটা ধামাচাপা দিতে চায়। ডিএসপি যদি একবার লারাকে এখান থেকে নিয়ে যেতে চায় তাহলে এই সত্যিটা আর কখনো কারোর সামনে আসবে না। রবার্ট ভেতরে আসে লারার সাথে কথা বলার জন্য। তখনই লারা বলতে থাকে শিবকুমার যা যা করেছে আমি তোমাদের সবই বলেছি, কিন্তু তোমার কি মনে হয় শিবকুমার তার শাস্তি পাবে? কখনোই পাবে না। তুমি একজন চাইল্ড ট্রাফিকারকে বাঁচিয়েছ যে আমার মতো হাজারো বাচ্চার জীবন নষ্ট করেছে।
আর তুমি যে সুমিতকে মেরেছ সে ছিল আমার জীবনের একমাত্র ভরসা। আর এই সুমিতই আমাকে শিবকুমারের লোকদের হাত থেকে বাঁচিয়েছিল ছোটবেলায়। ও আমার ভাইয়ের মতো ছিল। বিপদে ও আমাকে ফেলে যায়নি, তুমি ফেলে গিয়েছিলে। কথাটা শুনে রবার্ট চমকে যায়। তখন রবার্ট বুঝতে পেরে যায় এই লারা আর কেউ নয়, ন্যান্সি। রবার্ট ন্যান্সিকে নাম ধরে ডাকে, কিন্তু লারা বলে, আমি এখন ন্যান্সি নই, লারা। আর তুমি এতদিন পরে কেন ফিরে আসলে আমার পরিবারটাকে ধ্বংস করতে? তখনই ডিএসপির অর্ডারে 2 জন কনস্টেবল এসে লারাকে সেখান থেকে নিয়ে যায়। রবার্ট কিছুই বলে না, শুধু চুপ করে তাকিয়ে থাকে। এরপরে ন্যান্সির কথা শুধু ভাবতে থাকে রবার্ট আসার সময়, যেখানে ন্যান্সি বলছিল ছোটবেলায় তার ভাই রবার্টের সামনে থেকে তাকে কিডন্যাপাররা তুলে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পরে অশোক এবং তার লোকেরা তাকে প্রচণ্ড টর্চার করে। সে বুঝতে পারছিল না তাকেই কেন সবাই টর্চার করছে। আর সেখানেই সুমিত আর প্রিয়ার সাথে তার পরিচয় হয়। ওই নরক থেকে বের হতে তারাই আমাকে সাহায্য করেছিল। আর সেখান থেকে বের হতে সবথেকে বেশি সাহায্য করেছিল প্রিয়া, কারণ সেখান থেকে বের হওয়ার জন্য সে নিজের জীবন দিয়ে দেয়। আর তখনই দেখানো হয় অশোক সেই দিন বুঝতে পেরেছিল যে তাকে মারার জন্য ফাঁদ পাতা হয়েছে, আর এই জন্য সে আর আগুন জ্বালায়নি। ঠিক ওই সময়টাতে প্রিয়া এটা বুঝতে পেরে প্রিয়া সবাইকে রেখে ঘরের ভেতরে চলে আসে এবং সে নিজেই আগুনটা জ্বালিয়ে দেয়। আর সেই বিস্ফোরণে প্রিয়া মারা গেলেও অশোক তখনও কিছুটা জীবিত ছিল। এই জন্য ন্যান্সি আর সুমিত সেখানে অশোককে বুকের ভেতর বারবার আঘাত করে মেরে ফেলে এবং তারপরে সেখান থেকে তারা পালিয়ে যায়। ন্যান্সি রবার্টকে বলছিল, তুমি আমার জীবনের সবথেকে ভালো বন্ধুটাকে মেরে ফেলেছ, আর সেই রাক্ষসকে তুমি কিছুই করতে পারবে না। আমরা আর কয়েকটা দিন পেলেই ওকেও মেরে ফেলতাম, ওর প্রাপের শাস্তি ওকে দিতে পারতাম। রবার্ট এসব কথা ভাবতে ভাবতে সে কাঁদছিল তখন। এদিকে ডিএসপিকে দেখা যায় পুলিশ কমিশনারের কাছে আসতে এবং পুরো ঘটনাটা সে উল্টে দেয়। সে বলে লারা আর সুমিত মিলেই এই কিডন্যাপিং এবং খুনগুলো করেছে, আর তাদের হায়ার করেছিল অ্যান্ড্রিউ। এছাড়া শিবকুমারের চাইল্ড ট্রাফিকিংয়ের ব্যাপারটাও উল্টে দেয় এবং বলে এসব কিছু মিথ্যে। আর সেই মোতাবেক পুলিশ কমিশনারও কেসটা বন্ধ করে দেয়। এরপরে রবার্ট এবং তার স্ত্রী শিবানী ডক্টরের কাছে আসে, যেখানে রবার্ট এখন পুরোপুরি সুস্থ হয়েছিল, স্বাভাবিকও হয়ে গিয়েছিল। ডক্টরও খুশি ছিল। সে বলছিল সে কল্পনাই করতে পারেনি রবার্ট এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একটা ফোন আসলে রবার্ট সেখান থেকে চলে যায়। ডক্টর আর শিবানী কথা বলতে থাকে। শিবানী বলে গত 2 মাস ধরে রবার্ট একবারে ঠিক হয়ে গেছে, এখন তার ওষুধ নেওয়ারও প্রয়োজন মনে হচ্ছে না। কোডাইকানাল থেকে আসার পরে সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে, আর আমি এতে খুব খুশি। অনিতা আসলে রবার্টকে কল করেছিল। অনিতা রবার্টকে বলে ডিএসপি স্যার কেসটা ক্লোজ করে দিয়েছে। রবার্ট বলে ওকে বিশ্বাস করাটাই আমাদের সবথেকে বড় ভুল হয়েছে, এখন যা করার আমাকেই করতে হবে। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়। শিবকুমার সকালবেলা দৈমন্তীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিল। তখনই সেখানে মানি চলে আসে আর বলে, স্যার আপনার জন্য আমার ট্রান্সফারটা চেন্নাইতে হয়ে গেছে। আমার মেয়ের অ্যাডমিশনটা যদি সেখানের কোনো একটা স্কুলে হয়ে যায় তাহলে ভালো হতো। শিবকুমার বলে হয়ে যাবে। শিবকুমার গাড়ি বের করতে বললে রঘু বলে গাড়ি একটা নষ্ট, আর একটা গাড়ি ম্যাডাম নিয়ে গেছে। মানি বলে স্যার আপনি চাইলে আমি আপনাকে সেই বাড়িতে নামিয়ে দিতে পারি। শিবকুমার তার সাথে চলে যায়। জিপ দিয়ে যাওয়ার সময় শিবকুমার ফোনে কারোর সাথে কথা বলছিল। সেখানে 13 বছরের আরও একটা মেয়ের সাথে শিবকুমার সময় কাটাতে চাইছিল, আর সেটাই ইঙ্গিতে আকারে বলছিল, যেটা মানি বুঝতে পেরে যায়। ফোনটা রাখার পরে শিবকুমার মানিকে জিজ্ঞেস করে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? মানি বলে ক্লাস 7-এ, বয়স 12 বছর। আর শিবকুমার এই কথাটা মানিকে কেন জিজ্ঞেস করেছে সেটাও মানি বুঝতে পারে। এরপরে মানি ড্রাইভারকে ইশারা করে, আর ড্রাইভার গাড়িটা ঘুরিয়ে ফেলে, অন্য একটা রাস্তা দিয়ে যেতে শুরু করে। শিবকুমার বলে ও এই রাস্তা দিয়ে কেন যাচ্ছে? মানি বলে স্যার এটা শর্টকাট। এরপরে গাড়িটা কিছুটা জঙ্গলের মধ্যে এনে রেখে সেই ড্রাইভার এবং মানি গাড়ি রেখে যেতে শুরু করে। শিবকুমার গাড়ি থেকে নেমে বলে তোমরা কোথায় যাচ্ছ আমাকে রেখে? তখন মানি বলে স্যার একটু ওয়াশরুম থেকে আসছি। তখনই সেখানে রবার্ট আর অনিতা চলে আসে, আর সেখানেই শিবকুমারকে শুট করে মেরে ফেলে। এরপরেই সিন কাট হয়ে চলে আসে মিয়ার বার্থডে অনুষ্ঠানে। সুব্বুরাজ এবং রবার্ট সেখানে কথা বলতে থাকে। সুব্বুরাজ বলে তুমি কি নিউজ পেপারে দেখেছ শিবকুমারকে আবারও কেউ কিডন্যাপ করে তাকে মেরে ফেলে তার লাশটা একটা লেকের পাশে ফেলে রেখে গিয়েছিল। ভাগ্য ভালো মানি সেখানে ছিল না। শিবকুমারকে যে রবার্টই মেরেছে এটা সুব্বুরাজ জানত না। তখনই রবার্টের কাছে একটা ফোন আসে। কলটা করেছিল একজন নার্স ন্যান্সির সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। রবার্ট ন্যান্সির সাথে কথা বলে। ন্যান্সি বলে হ্যাঁ আমি শুনেছি, শিবকুমারকে তার প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ন্যান্সি তখন রবার্টকে বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। রবার্ট বলে সেই কথাটা আমি জানি, তুমি বলবে সবই সত্যি, শুধুমাত্র একটা কথা বাদে। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়।
অশোককে যখন তারা ফাঁদে ফেলে মারতে চাইছিল তখন সেই রুমের ভেতরে প্রিয়া নয় বরং ন্যান্সি এসেছিল। অশোক ন্যান্সিকে অনেক টর্চার করত শারীরিকভাবে, আর সেটারই বদলা নেবার জন্য সে নিজের জীবন দিয়ে দেয় আর অশোককে তার প্রাপ্য শাস্তি দেয়। আর অশোককে মারার পরে সেই দিন সেখান থেকে প্রিয়া আর সুমিত পালিয়ে এসেছিল। ন্যান্সি ঘটনাস্থলে মারা গিয়েছিল। অর্থাৎ এই লারা আর কেউ নয়, প্রিয়া। রবার্ট প্রিয়ার নাম ধরে বলে থ্যাংক ইউ আর ফোনটা রেখে দেয়। রবার্ট ন্যান্সির সাথে কি হয়েছিল সেটা জানতে পেরেছিল। ন্যান্সির জীবনটা নষ্ট করার জন্য যারা যারা দায়ী ছিল রবার্ট তাদেরকেও শাস্তি দিয়েছিল, আর এই জন্যই রবার্ট এখন মানসিকভাবে সুস্থ হয়ে গিয়েছিল। এরপরে এই রাতের বেলা রবার্ট আর শিবানী একসাথে বসে ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই রবার্টের কাছে একটা কল আসে প্রাইভেট নাম্বার থেকে। রবার্টকে বলে ধন্যবাদ, প্রিয়াকে আমার জন্য খুঁজে দেবার জন্য আপনাকে ধন্যবাদ। রবার্ট জিজ্ঞেস করে আপনি কে? অপর পাশের লোকটা বলে অশোক। অর্থাৎ এত কিছু করার পরেও অশোক সেদিন মারা যায়নি। প্রিয়াকে আমি কতদিন যাবৎ খুঁজে বেড়াচ্ছি, অবশেষে আপনিই তাকে খুঁজে দিলেন। আর আপনার মেয়ের নাম মিয়া, তাই তো? তখনই রবার্ট বুঝতে পেরে যায় এই অশোক তার উপরে প্রতিশোধ নেবে এবং তার মেয়ের জীবন বিপন্ন করে ছাড়বে। রবার্ট বলে তুমি যে জীবিত সেটা জানতে পেরে খুশি হলাম, আর এবার তুমি তৈরি থেকো। অশোক ফোনটা রেখে দেয় আর হাসতে শুরু করে। আর এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। বোঝাই যাচ্ছিল সিজন 2তে রবার্ট আর অশোকের মধ্যে দুর্ধর্ষ একটা চোর পুলিশের খেলা হবে। এরপরে দেখা যাবে রবার্ট কি করে অশোককে তার প্রাপের শাস্তি দিয়েছিল। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।